নরেন কাছে গিয়া তাহার কোমল শিথিল হাতখানি নিজের শক্তিমান কঠিন হাতের মধ্যে টানিয়া লইয়া মুহূর্তকাল পরেই ধীরে ধীরে নামাইয়া রাখিয়া বলিল, আজ আর কিছু খাবেন না, চুপ করে শুয়ে থাকুন গে, কোনো ভয় নেই, কাল পরশু আবার আমি আসব। আপনার দয়া, বলিয়া বিজয়া চোখ বুজিয়া চুপ করিয়া রহিল। কিন্তু কথাটা তীরের মতো গিয়া নরেনের মর্ম মূলে বিঁধিল। প্রত্যুত্তরে সে কোনো কথাই বলিল না বটে, কিন্তু নীরবে লাঠিটা তুলিয়া লইয়া যখন ঘরের বাহির হইয়া গেল, তখন এই ভয়ার্ত রমণীর অসহায় মুখের দয়া ভিক্ষা তাহার বলিষ্ঠ পুরুষ চিত্তকে এক প্রান্ত হইতে আর এক প্রান্ত পর্যন্ত মথিত করিতে লাগিল। পরদিন কাজের ভিড়ে কোনো মতেই সে কলিকাতা ত্যাগ করিতে পারিল না, কিন্তু তাহার পরদিন বেলা 9টার মধ্যেই গ্রামে আসিয়া উপস্থিত হইল। বাটিতে পা দিতেই কালীপদ তাড়াতাড়ি আসিয়া কহিল, মায়ের বড় জ্বর বাবু, আপনি একেবারে ওপরে চলুন। নরেন্দ্র বিজয়ার ঘরে আসিয়া যখন উপস্থিত হইল, তখন সে প্রবল জ্বরে শয্যায় পড়িয়া ছটফট করিতেছে। কে একজন প্রৌঢ়া নারী ঘোমটায় মুখ ঢাকিয়া শিওরের কাছে বসিয়া পাখার বাতাস করিতেছে, এবং অদূরে চৌকির উপর পিতা পুত্র রাসবিহারী ও বিলাসবিহারী মুখ ভয়ানক গম্ভীর করিয়া বসিয়া আছেন। উভয়ের কাহারই চিত্ত যে ডাক্তারের আগমনে আশায় ও আনন্দে নাচিয়া উঠিল না, তাহা না বলিলেও চলে। বিলাসবিহারী ভূমিকার লেশমাত্র বাহুল্য না করিয়া সোজা জিজ্ঞাসা করিল, আপনি নাকি পরশু এসে বসন্তের ভয় দেখিয়ে গেছেন? কথাটা এত বড় মিথ্যা যে হঠাৎ কোনো জবাব দিতেই পারা যায় না। কিন্তু প্রশ্ন শুনিয়া বিজয়া রক্তচক্ষু মেলিয়া চাহিল। প্রথমটা সে যেন ঠাহর করিতে পারিল না, তাহার পরে দুই বাহু বাড়াইয়া কহিল, আসুন। নিকটে আর কোনো আসন না থাকায় নরেন তাহার শয্যার একাংশে গিয়াই উপবেশন করিল। চক্ষের পলকে বিজয়া দুই হাত দিয়া সজোরে তাহার হাত চাপিয়া ধরিয়া বলিল, কাল এলে তো আজ আমার এত জ্বর হতো না। আমি সমস্ত দিন পথুপনে চেয়েছিলাম। নরেন্দ্র ডাক্তার, তাহার বুঝিতে বিলম্ব হইল না যে প্রবল জ্বর উগ্র নেশার মতো অনেক আশ্চর্য কথা মানুষের ভিতর হইতে টানিয়া আনে, কিন্তু সুস্থ অবস্থায় তাহার অস্তিত্ব না মুখে না অন্তরে কোথাও হয়তো থাকে না। কিন্তু অনতি দূরে বসিয়া দুর্ভাগ্য পিতা পুত্রের মাথার চুল পর্যন্ত ক্রোধে কণ্টকিত হইয়া উঠিল। নরেন সহজে সান্ত্বনার স্বরে প্রসন্ন মুখে কহিল, ভয় কি, জ্বর দুদিনেই ভালো হয়ে যাবে। তাহার হাতখানা বিজয়া একেবারে বুকের উপর টানিয়া লইয়া একান্ত করুণ সুরে কহিল, কিন্তু আমি ভালো না হওয়া পর্যন্ত তুমি কোথাও যাবে না বলো? তুমি চলে গেলে আমি হয়তো বাঁচব না। জবাব দিতে গিয়া নরেন মুখ তুলিতেই দুই জোড়া ভীষণ চক্ষুর সহিত তাহার চোখাচোখি হইয়া গেল। দেখিল একান্ত সন্নিকটবর্তী নিঃসংকোচিত্ত শিকারের উপর লাফাইয়া পড়িবার পূর্বাহ্নে ক্ষুধিত ব্যাঘ্র যেমন করিয়া চাহে, ঠিক তেমনি দুই প্রদীপ্ত চক্ষু মেলিয়া বিলাসবিহারী তাহার প্রতি চাহিয়া আছে। নরেন অবাক হইয়া চাহিয়া রহিল। বিজয়ের প্রশ্নের জবাব দেওয়া হইল না। চোখের হিংস্র দৃষ্টি শুধু মানুষ কেন, অনেক জানোয়ারই পর্যন্ত বুঝিতে পারে। সুতরাং এই লোকটি যত সোজা মানুষ হোক এবং সংসারের অভিজ্ঞতা তাহার যত অল্প থাকুক, এ কথাটা সে এক নিমেষে টের পাইল যে ওই চেয়ারে আসীন পিতা পুত্রের চোখের চাহনিতে আর যেভাবেই প্রকাশ করুক হৃদয়ের প্রীতি প্রকাশ করে নাই। ইহারা যে তাহার প্রতি প্রসন্ন ছিলেন না, তাহা সে জানিত। সেই মাইক্রোস্কোপটা বিজয়াকে দেখাইতে আসিয়া সে নিজের কানেই অনেক কথা শুনিয়া গিয়াছিল, এবং রাসবিহারী চাকরের হাতে যেদিন তাহার দাম পাঠাইয়াছিলেন, সেদিনও হিতোপদেশ ছলে বৃদ্ধ কম কটু কথা শুনাইয়া আসেন নাই। কিন্তু সে যখন সত্যই ঠকাইয়া যায় নাই, এবং জিনিসটা আজ যখন 200 স্থানে 400 ঘুরাইয়া আনিতে পারে যাচাই হইয়া গেছে, তখন সেদিক দিয়া কেন যে এখনো তাহাদের রাগ থাকিবে তাহা সে ভাবিয়া পাইল না। আর এই বসন্তের ভয় দেখাইয়া যাওয়া, কিন্তু সে তো ভয় দেখাইয়া যায় নাই, বরঞ্চ ঠিক উল্টা, এ মিথ্যা আর কেহ প্রচার করিয়াছে কিংবা বিজয়া নিজের মুখেই প্রকাশ পাইয়াছে, তাহা স্থির করিবার পূর্বেই বিলাসবিহারী আর একবার চিৎকার করিয়া উঠিল,
ভৃত্য কালীপদ বোধ করি নিছক কৌতূহল বশেই পর্দা একটুখানি ফাঁক করিয়া মুখ বাড়াইয়াছিল। বিলাসের চোখে পড়িতেই সে একেবারে হিন্দি গর্জন ছাড়িল। খুব সম্ভব হিন্দু ভাষায় অধিক রোগ প্রকাশ পায়। কহিল, আই শোয়ার কা বাচ্চা, একটু কুর্সি লাও। ঘরে সকলেই চমকিয়া উঠিল। কালীপদ শোয়ার কা বাচ্চা এবং লাও কথাটার অর্থ বুঝিতে পারিল, কিন্তু কুর্সি বস্তুটি যে কি তাহার আন্দাজ করিতে না পারিয়া সে ঘরের মধ্যে ঢুকিয়া একবার এদিকে একবার ওদিকে মুখ ফিরাইতে লাগিল। বৃদ্ধ রাসবিহারী নিজেকে সংবরণ করিয়া লইয়াছিলেন। তিনি গম্ভীর স্বরে কহিলেন, ও ঘর থেকে একটা চেয়ার নিয়ে এসো কালীপদ, বাবুকে বসতে দাও। কালীপদ দ্রুত বেগে প্রস্থান করিলে তিনি ছেলের দিকে ফিরিয়া তাহার শান্ত উদার কণ্ঠে বলিলেন, রোগা মানুষের ঘর, অমন হেষ্টি হইও না বিলাস। টেম্পার লুজ করা কোনো ভদ্রলোকের পক্ষেই শোভা পায় না। ছেলে উদ্ধত ভাবে জবাব দিল, মানুষেতে টেম্পার লুজ করে না তো করে কিসে শুনি? হারামজাদা চাকর, বলা নেই কওয়া নেই এমন একটা অসভ্য লোককে ঘরে এনে ঢোকালে যে ভদ্র মহিলার সম্মান রাখতে পর্যন্ত জানে না। অকস্মাৎ প্রচন্ড ধাক্কায় মাতালের যেমন নেশা ছুটিয়া যায়, বিজয়ারও ঠিক তেমনি জ্বরের আচ্ছন্ন ঘোরটা ঘুচিয়া গেল। সে নিঃশব্দে নরেনের হাত ছাড়িয়া দিয়া দেয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইল। কালীপদ তাড়াতাড়ি একখানা চেয়ার আনিয়া রাখিয়া যাইতেই নরেন্দ্র বিছানা হইতে উঠিয়া আসিয়া তাহাতে বসিল। রাসবিহারী বিজয়ার মুখের ভাব লক্ষ্য করিতে ত্রুটি করেন নাই। তিনি একটু প্রসন্ন হাস্য করিয়া পুত্রকেই উদ্দেশ্য করিয়া পুনশ্চ বলিলেন, আমি সমস্তই বুঝি বিলাস, এক্ষেত্রে তোমার রাগ হওয়াটা যে অস্বাভাবিক নয়, বরঞ্চ খুবই স্বাভাবিক তাও মানি, কিন্তু এটা তোমার ভাবা উচিত ছিল যে সবাই ইচ্ছা করে অপরাধ করে না। সকলেই যদি সব রকম রীতিনীতি আচার ব্যবহার জানতো তাহলে ভাবনা ছিল কি? সেই জন্য রাগ না করে শান্তভাবে মানুষের দোষ ত্রুটি সংশোধন করে দিতে হয়। এই দোষ ত্রুটি যে কাহার তা কাহারও বুঝিতে বিলম্ব হইল না। বিলাস কহিল, না বাবা, এরকম ইম্পারডিনেন্স সহ্য হয় না। তাছাড়া আমার এই বাড়ির চাকরগুলো হয়েছে যেমন হতভাগা তেমনি বজ্জাত। কালই আমি বেটাদের সব দূর করে তবে ছাড়বো। রাসবিহারী আবার একটু হাস্য করিয়া সস্নেহ তিরস্কারের ভঙ্গিতে এবার বোধ করি ঘরের দেওয়ালগুলোকে শুনাইয়া বলিলেন, এর মন খারাপ হয়ে থাকলে কি যে বলে তার ঠিকানাই নেই। আর শুধু ছেলেকেই বা দোষ দেব কি? আমি বুড়ো মানুষ, আমি পর্যন্ত অসুখ শুনে কিরকম চঞ্চল হয়ে উঠেছিলুম। বাড়িতেই হলো একজনের বসন্ত, তার উপর উনি ভয় দেখিয়ে গেলেন। এতক্ষণ পর্যন্ত নরেন্দ্র কোনো কথা কহে নাই। এইবার সে বাধা দিয়া কহিল, না, আমি কোন রকম ভয় দেখিয়ে যায়নি। বিলাস মাটিতে একটা পা ঠুকিয়া সতেজে বলিল, আলবাত ভয় দেখিয়ে গেছেন, কালীপদ সাক্ষী আছে। নরেন কহিল, কালীপদ ভুল শুনেছে। প্রত্যুত্তরে বিলাস আর একটা কি কাণ্ড করিতে যাইতেছিল, তাহার পিতা থামাইয়া দিয়া বলিলেন, আহ, কি করো বিলাস? উনি যখন অস্বীকার করছেন তখন কি কালীপদকে বিশ্বাস করতে হবে? নিশ্চয়ই ওর কথা সত্য। তথাপি বিলাস কি যেন বলিবার প্রয়াস করিতেই বৃদ্ধ কটাক্ষে নিষেধ করিয়া কহিলেন, এই সামান্য অসুখেই মাথা হারিও না বিলাস, স্থির হও। মঙ্গলময় জগদীশ্বর যে শুধু আমাদের পরীক্ষা করবার জন্যই বিপদ পাঠিয়ে দেন, বিপদে পড়লে তোমরা সকলের আগে এই কথাটাই কেন ভুলে যাও আমি তো ভেবে পাইনি। একটু স্থির থাকিয়া পুনরায় কহিলেন, আর তাই যদি একটা ভুল অসুখের কথা বলেই থাকেন তাতেই বা কি? অত পাশ করা ভালো ভালো বিচক্ষণ ডাক্তারের যে ভ্রম হয়, উনি তো ছেলে মানুষ। বলিয়া নরেন্দ্র প্রতি মুখ তুলিয়া বলিলেন, যাক, জ্বর তো তাহলে অতি সামান্যই আপনি বলছেন, চিন্তা করবার তো কোনো কারণ নেই, এই তো আপনার মত। নরেন্দ্র আসিয়া পর্যন্ত অনেক অপমান নীরবে সহিয়াছিল, কিন্তু এইবার একটা বাঁকা জবাব না দিয়া থাকিতে পারিল না। কহিল, আমার বলায় কি আসে যায় বলুন? আমার উপর তো নির্ভর করছেন না, বরং তার চেয়ে কোনো
ভালো পাশ করা বিচক্ষণ ডাক্তার দেখিয়ে তার মতামত নেবেন। কথাটা নিহিত খোঁচা যাই থাক, এ জবাব দিবার অধিকার তাহার ছিল। কিন্তু বিলাস একেবারে লাফাইয়া উঠিয়া মারমুখী হইয়া চাচাইয়া উঠিল, তুমি কার সঙ্গে কথা কইছো মনে করে কথা কয়ে বলে দিচ্ছি, এ ঘর না হয়ে আর কোথাও হলে তোমার বিদ্রুপ করা। এই লোকটার কারণে অকারণে প্রথম হইতেই একটা ঝগড়া বাঁধাইয়া তুমুল কাণ্ড করিয়া তুলিবার প্রাণপণ চেষ্টা দেখিয়া নরেন্দ্র বিস্ময়ে স্তম্ভিত হইয়া গেল। কিন্তু কেন, কিসের জন্য, কোথায় তাহার ব্যবহারের মধ্যে কি অপরাধ ঘটিতেছে কিছুই সে স্থির করিয়া উঠিতে পারিল না। আসল কারণ হইতেছে এই যে, কোথায় যে ওই লোকটার অন্তর্দাহ নরেন্দ্র তাহা আজিও জানিত না। বিজয়া এখানে আসার সঙ্গে সঙ্গে গ্রামের অনুসন্ধিৎসু প্রতিবেশীর দল যখন বিলাসের সহিত তাহার ভবিষ্যৎ সম্বন্ধের আলোচনা করিয়া সময়ের সদ্ব্যবহার করিত, তখন ভিন্ন গ্রামবাসী এই নবীন বৈজ্ঞানিকের অখণ্ড মনোযোগ কীটাণুকীটের সম্বন্ধ নিরূপণেই ব্যাপৃত থাকিত। গ্রামের জনশ্রুতি তাহার কানে পৌঁছিত না। তাহার পর ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠার দিনে যখন কথাটা পাকা হইয়া রাষ্ট্র হইতে কোথাও আর বাকি রহিল না, তখন সে কলিকাতায় চলিয়া গেছে। আজ পিতা পুত্রের কথার ভঙ্গিতে মাঝে মাঝে কি যেন একটা অনির্দেশ্য এবং অস্পষ্ট ব্যথার মতো তাহাকে বাজিতেছিল বটে, কিন্তু চিন্তার দ্বারা তাহাকে সুস্পষ্ট করিয়া দেখিবার সময় কিংবা প্রয়োজন কিছুই তাহার ছিল না। ঠিক এই সময় বিজয়া এদিকে মুখ ফিরাইল। নরেন্দ্রের মুখের প্রতি ব্যথিত উৎপীড়িত দুটি চক্ষু ক্ষণকাল নিবদ্ধ করিয়া কহিল, আমি যতদিন বাঁচব আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকব, কিন্তু এরা যখন অন্য ডাক্তার দিয়ে আমার চিকিৎসা করা স্থির করেছেন, তখন আর আপনি নিরর্থক অপমান সইবেন না। কিন্তু ফিরে যাবার পথে দয়াল বাবুকে একবার দেখে যাবেন, শুধু এই মিনতিটি রাখবেন। বলিয়া প্রত্যুত্তরের জন্য অপেক্ষা না করিয়াই সে পুনরায় মুখ ফিরাইয়া শুইল। রাসবিহারী অনেক পূর্বেই আসল ব্যাপারটা বুঝিয়াছিলেন। তিনি তৎক্ষণাৎ বলিয়া উঠিলেন, বিলক্ষণ, তুমি যাকে ডেকে পাঠিয়েছ তাকে অপমান করে কার সাধ্য? তারপর ছেলেকে নানা প্রকার ভর্ৎসনার মধ্যে বারংবার এই কথাটাই প্রচার করিতে লাগিলেন যে অসুখের গুরুত্ব কল্পনা করিয়া উৎকণ্ঠায় বিলাসের হিতাহিত জ্ঞান লোপ পাইয়াছে, এবং সঙ্গে সঙ্গে একমাত্র অদ্বিতীয় নিরাকার পরব্রহ্মের উদ্দেশ্য সম্বন্ধে অনেক আধ্যাত্মিক ও নিগূঢ় তত্ত্বকথার মর্মোদ্ঘাটন করিয়া দেখাইয়া দিলেন। নরেন্দ্র কোনো কথাই কহিল না। পিতা ও পুত্রের নিকট হইতে তত্ত্বকথা ও অপমানের বোঝা নিঃশব্দে দুই স্কন্ধে ঝুলাইয়া লইয়া উঠিয়া দাঁড়াইল, এবং লাঠি ও ছোট ব্যাগটি হাতে করিয়া তিনি তেমনি নীরবে বাহির হইয়া গেল। রাসবিহারী পিছন হইতে ডাকিয়া কহিলেন, নরেন্দ্র বাবু, আপনার সঙ্গে একটা জরুরি কথা আলোচনা করবার আছে। বলিয়া তাড়াতাড়ি উঠিয়া ছেলেকে অপ্রতিদ্বন্দ্বী একমাত্র এবং অদ্বিতীয় রূপে বিজয়ার ঘরের মধ্যে অধিষ্ঠিত রাখিয়া দ্রুত বেগে তাহার অনুসরণ করিয়া নিচে নামিয়া গেলেন। নরেন্দ্রকে পাশের একটা ঘরে বসাইয়া তিনি ভূমিকাচ্ছলে কহিলেন, 5 জনের সামনে তোমাকে বাবুই বলি আর যাই বলি, বাবা, এটা কিন্তু ভুলতে পারিনি, তুমি আমাদের সেই জগদীশের ছেলে। বনমালী জগদীশ দুইজনেই স্বর্গীয় হয়েছেন, শুধু আমি পড়ে আছি। কিন্তু আমরা 3 জনে যে কি ছিলাম সে আভাস তোমাকে তো সেদিনই দিয়েছিলাম, কিন্তু খুলে বলতে পারিনে নরেন, আমার বুক যেন ফেটে যেতে চায়। নরেন চুপ করিয়া রহিল। হঠাৎ রাসবিহারীর আর একদিনের কথাগুলা যেন মনে পড়ায় বলিয়া উঠিলেন, ওই দরকারি যন্ত্রটা বিক্রি করায় আমি সত্যই তোমার উপর বড় বিরক্ত হয়েছিলাম নরেন। একটু হাস্য করিয়া বলিলেন, কিন্তু দেখো বাবা, এই বিরক্ত হয়েছিলাম কথাটা বড় রূঢ়, হইনি বলতে পারলেই সাংসারিক হিসাবে হয় ভালো, বলতে শুনতে সব দিকেই নিরাপদ। কিন্তু যাক, বলিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া অনেকটা যেন আত্মগত ভাবে পুনরায় কহিতে লাগিলেন, আমার দ্বারা যা অসাধ্য তা নিয়ে দুঃখ করা বৃথা। কত লোকের অপ্রিয় হই, কত লোকে গাল দেয়, বন্ধুরা বলে বেশ, মিথ্যে বলতে যখন কোনো কালেই পারলে না রাসবিহারী, তখন তা বলতেও আমরা বলিনে, কিন্তু একটু ঘুরিয়ে বললেই যদি গালমন্দ হতো নিস্তার পাওয়া যায়, তাই কেন করো না?
আমি শুনে শুধু অবাক হয়ে ভাবি বাবা, যা ঘটেনি তা বানিয়ে বলা, ঘুরিয়ে বলা যায় কি করে? এরা আমার ভালোই চায় তা বুঝি, কিন্তু সেই মঙ্গলময় আমাকে যে ক্ষমতা থেকে বঞ্চিত করেছেন, সে অসাধ্য সাধন করি বা আমি কেমন করে? যাক বাবা, নিজের সম্বন্ধে আলোচনা করতে আমি কোনো দিনই ভালোবাসিনি, এতে আমার বড় বিতৃষ্ণা। পাছে তুমি দুঃখ পাও, তাই এত কথা বলা। বলিয়া উদাস নেত্রে কড়িকাঠের দিকে ক্ষণকাল চাহিয়া থাকিয়া চোখ নামাইয়া কহিলেন, আর একটা কথা কি জানো নরেন, এই সংসারেই চিরকাল আছি বটে, চুল পাকিয়েও ফেললাম সত্য, কিন্তু কি করলে, কি বললে যে এখানে সুখ সুবিধে মেলে, তা আজও এই পাকা মাথাটাই ঢুকলো না। নইলে তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছিলাম এ কথা মুখের উপর বলে তোমার মনে আজ ক্লেশ দেব কেন? নরেন বিনয়ের সহিত বলিল, যা সত্য তাই বলেছেন, এতে দুঃখ করবার তো কিছু নেই। রাসবিহারী ঘাড় নাড়িতে নাড়িতেই বলিলেন, না না, ও কথা বলো না নরেন, কঠোর কথা মনে বাজে বই কি, যে শোনে তার তো বাজেই, যে বলে তারও কম বাজে না বাবা। জগদীশ্বর। নরেন অধমুখে চুপ করিয়া রহিল। রাসবিহারী অন্তরের ধর্মোচ্ছ্বাস সংযত করিয়া লইয়া পরে বলিতে লাগিলেন, কিন্তু তারপরে আর চুপ করে থাকতে পারলাম না, ভাবলাম সে কি কথা, সে অনেক দুঃখেই নিজের অমন আবশ্যকীয় জিনিসটা বিক্রি করে গেছে, তার মূল্য যাই হোক, কিন্তু কথা যখন দেওয়া হয়েছে তখন যতদিনে ইচ্ছা টাকা দিন, কিন্তু আমি টাকাটা পাঠিয়েই দিই। সে বেচারা যখন ওই টাকা নিয়েই তবে বিদেশে যাবে, একটা দিনও তো দেরি করা কর্তব্য নয়, তার উপর সে যখন আমার জগদীশের ছেলে। নরেন তখনকার কটু কথাগুলো স্মরণ করিয়া বেদনার সহিত জিজ্ঞাসা করিল, তার কি দাম দেবার ইচ্ছে ছিল না? বৃদ্ধ গম্ভীর হইয়া বলিলেন, না, সে কথা আমার তো মনে হয়নি নরেন, কিন্তু তবে কি জানো, না থাক, বলিয়া তিনি সহসা মৌন রহিলেন। 400 টাকায় যাচাই করার কথাটা একবারে নরেনের জিহ্বায় আসিয়া পড়িল, কিন্তু সেই সঙ্গেই কেমন একটা ক্লেশ বোধ হয়, এ সম্বন্ধে আর কোনো কথা সে কহিল না। রাসবিহারী এবার দরকারি কথাটা বাড়িলেন। তিনি লোক চিনিতেন, নরেনের আজিকার কথাবার্তায় ও ব্যবহারে তাহার ঘোর সন্দেহ জন্মিয়াছিল যে এখনো সে আসল কথাটা জানে না, এবং এই সকল অন্যমনস্ক উদাসীন প্রকৃতির মানুষগুলোর একেবারে চোখে আঙুল দিয়া দেখাইয়া না দিলে নিজে হইতে অনুসন্ধান করিয়াও ইহারা কোনোদিনই কিছু জানিতে চাহে না। বলিলেন, বিলাসের আচরণে আজ আমি যেমন দুঃখ পেয়েছি তেমনি লজ্জাও বোধ করেছি। ওই মাইক্রোস্কোপটার কথাই বলি, বিজয়া একবার যদি তার মত নিয়ে সেটা কিনতো, তাহলে তো কোনো কথাই উঠতে পারত না। তুমি বলো দেখি, এ কি তার কর্তব্য ছিল না? বিজয়ার কর্তব্যটা ঠিক বুঝিতে না পারিয়া নরেন্দ্র জিজ্ঞাসু মুখে চাহিয়া রহিল। রাসবিহারী কহিলেন, তার অসুখের খবর পেয়েই বিলাস যে কি রকম উৎকণ্ঠিত হয়ে উঠেছে এ তো আমার বুঝতে বাকি নেই। হওয়াই স্বাভাবিক, সমস্ত ভালো মন্দ, সমস্ত দায়িত্ব শুধু তারই মাথার উপরে, চিকিৎসা এবং চিকিৎসক স্থির করা তো তারই কাজ, আর তার অমতে তো কিছুই হতে পারে না। বিজয়া নিজেও তো অবশেষে তা বুঝলেন, কিন্তু দুদিন পূর্বে চিন্তা করলে তো এসব অপ্রিয় ব্যাপার ঘটতে পারত না। নিতান্ত বালিকা নয়, ভাবা উচিত ছিল। কেন যে উচিত ছিল তাহা তখনও পর্যন্ত বুঝিতে উঠিতে না পারিয়া নরেন বৃদ্ধের প্রশ্নে সায় দিতে পারিল না, কিন্তু তবুও তাহার বুকের ভিতরটা আশঙ্কায় তোলপাড় করিতে লাগিল, অথচ বুঝিয়া লইবার মতো কথাও তাহার কণ্ঠ দিয়া বাহির হইল না। সে শুধু শঙ্কিত দুই চক্ষু বৃদ্ধের মুখের প্রতি মেলিয়া নিঃশব্দে চাহিয়া রহিল। রাসবিহারী বলিলেন, কিন্তু তুমি বাবা,
বিলাসের মনের অবস্থা বুঝে মনের মধ্যে কোনো গ্লানি রাখতে পারবে না। আর একটা অনুরোধ আমার এই রইল নরেন, এদের বিবাহ তো বৈশাখেই হবে, যদি কলকাতাতেই থাকো শুভকর্মে যোগ দিতে হবে, তা বলে রাখলাম। নরেন কথা কহিতে পারিল না, শুধু ঘাড় নাড়িয়া জানাইল, আচ্ছা।